আপনারা কি কখনো এমন কাউকে দেখেছেন যাকে একবার দুইবার নয় বরং বারবার মারা হলেও সে মরছে না? হ্যাঁ, আজ আমি বলবো এমন কিছু মানুষের কথা যারা অমর, শত শত বছর ধরে বেঁচে আছে, লড়ছে আর দুনিয়াকে বদলাচ্ছে। মুভি ইনসেক্টের এক্সপ্লেনেশনে আজকে আমরা ব্যাখ্যা করব দ্য ওল্ড গার্ড মুভির গল্প। মুভির শুরুতে আমাদের দেখানো হয় যে একটি জায়গায় বেশ কিছু লোক গুলি খেয়েছে এবং ব্যাকগ্রাউন্ড ভয়েসে একটি মেয়ে বলছে, আমাদের সাথে আগেও এরকম বহুবার হয়েছে এবং প্রত্যেকবার আমার মাথায় বারবার একটা প্রশ্নই জেগেছে, আর সেটা হলো আমি কি এবার বেঁচে যাব? তারপর সিন শিফট হয় আর ব্যাকগ্রাউন্ডে আমার খুব পছন্দের একটা গান বাজতে থাকে। যারা আমার মতো গান প্রেমী তারা এই মুভির গানগুলো শুনে দেখতে পারেন। যাই হোক, এরপর আমরা দেখতে পাই একটি ছেলে এবং একটি মেয়ে মরক্কোর একটি শহরে হাঁটছে এবং তাদের কথাবার্তায় জানতে পারা যায় যে এদের দুজনের একজনের নাম অ্যান্ডি, আরেকজনের নাম বুকার। ছোট ছোট চুলওয়ালা মেয়েটির নাম অ্যান্ডি। এনিওয়ে, অ্যান্ডি বুককে জিজ্ঞেস করে, আমাকে কেন ডেকেছ? তখন বুকার বলে, মনে আছে 8 বছর আগে আমরা সিআইএ এর জন্য একটা অপারেশন করেছিলাম আর আমাদের হায়ার করেছিল জেমস কাপলি নামে একজন মিলিটারি ইন্টেলিজেন্স। তো উনি আবারও আমাদেরকে একটা কাজের জন্য ডেকেছেন, তবে এবার ওনার কাজ না, উনি ডেকেছেন আমাদের দিয়ে ফ্রিল্যান্স করাবেন বলে। মানে সুদানে কিছু সন্ত্রাসী বেশ কিছু শিশুকে অপহরণ করে আটকে রেখেছে, আর এবারে আমাদের মিশন হলো সন্ত্রাসীদের কাছ থেকে সেই বাচ্চাগুলোকে সহি সালামতে ফেরত নিয়ে আসা। এইসব শুনে অ্যান্ডি বলে, বুকার তুমি তো জানো আমরা এক ক্লায়েন্টের কাজ দুবার করি না। তারপর অ্যান্ডি জিজ্ঞেস করে, জো আর নিকি কই? তোরে বুকার জানায় তারা হোটেলে আছে। তো তারপর তারা হোটেলে পৌঁছায় আর এখানে আমরা জো আর নিকিকে দেখতে পাই। তারা সবাই একে অন্যকে বহুদিন পর দেখে এবং দারুণ খুশি হয় আর সবাই মিলে চা খায়। যাই হোক, তখন অ্যান্ডি সবাইকে বলে যে আমরা তো একই লোকের কাজ দুবার করি না, কিন্তু সুদানের বাচ্চাগুলোর কথা ভেবে আমার দারুণ খারাপ লাগছে, তাই আমি সিদ্ধান্ত নিতে কনফিউশনে পড়েছি। আসলে হ্যাঁ বলবো নাকি না বলবো বুঝতে পারছি না। তো বয়েজ, তোমরা কি বলো? তোমরা কি মিশনটা করতে চাও? তখন সবাই বলে, আগে কপলির সাথে ব্যাপারটা নিয়ে কথা বলে দেখি, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। পরদিন বুকার আর অ্যান্ডি কপলির সাথে দেখা করে। তখন কপলি একটা পত্রিকার নিউজ দেখিয়ে বলে যে গতকাল সকালবেলা সুদানের একটি স্কুলে আতঙ্কবাদীরা হামলা করে এবং 30 জন বাচ্চাকে জিম্মি করে। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে বাচ্চাগুলোকে আটকে রাখার 24 ঘন্টা হয়ে গেছে, কিন্তু তাদের এখনো কোনো খাবার বা পানি কিছুই দেয়া হয়নি। তাই যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন শুরু করতে হবে। তো তারপর তারা একটা হেলিকপ্টারে করে অপারেশনের উদ্দেশ্যে রওনা হয়। অপারেশনের শুরুর দিকে সব কিছু ঠিকঠাক ছিল। তারা স্নাইপার দিয়ে একটা একটা করে এনিমি ডাউন করছিল আর সামনের দিকে এগোচ্ছিল এবং ফাইনালি তারা যখন মেইন পয়েন্টে পৌঁছায় তখন সেখানে হঠাৎ করে একটা লাইট জ্বালিয়ে দেয়। সবাই বুঝতে পারে এখানে মনে হয় কোনো ঘাপলা আছে, কিন্তু তারা সম্পূর্ণ ব্যাপারটা বুঝে ওঠার আগেই তাদের ওপর নির্মমভাবে ফায়ারিং চলতে থাকে এবং পুরো টিম সেখানে ডাউন হয়ে যায়। আর মুভির ফার্স্ট সিনে এটাই দেখানো হয়েছিল। যাই হোক, এরপর যখন এনিমিরা অ্যান্ডি টিমের কিল শিওর হয় তার কিছুক্ষণ পরে একটি অবাক করা ঘটনা ঘটে। দেখা যায় অ্যান্ডিরা আবার উঠে দাঁড়ায় এবং তারা শত্রুপক্ষের লোকেদের কিছু বোঝার আগেই তাদেরকে নিশ্চিহ্ন করে দেয়। তো ফায়ারিং শেষে অ্যান্ডি দেখতে পায় সেখানে একটা ক্যামেরা লাগানো আছে এবং সে বুঝতে পারে তাদেরকে কেউ ফলো করছে দূর থেকে। তাই সে টিমকে বলে যে এখানে বাচ্চা টাচ্চা বলে কিচ্ছু নেই, এটা আসলে আমাদের ফাঁসানোর একটা প্ল্যান ছিল মাত্র, তাড়াতাড়ি এখান থেকে আমাদেরকে পালাতে হবে। তো তারপর তারা তাদের সব পোশাক একটা গর্তের মধ্যে রেখে মাটি চাপা দেয় এবং অ্যান্ডি তখন সবাইকে বলে এখানে এক মুহূর্ত থাকা আমাদের জন্য সেফ হবে না, কারণ তারা জেনে গেছে যে আমরা অমর। মানে ব্যাপারটা হচ্ছে এদের টিমের সবাই কোনো এক অজানা কারণে সাধারণ মানুষের থেকে একদমই আলাদা। এদের শরীরে কোথাও কেটে গেলে বা ক্ষত তৈরি হলে সেটা অটোমেটিক রিকভার হয়ে যায়। যাই হোক, এরপর সিন শিফট হয় আর আমাদের দেখানো হয় আফগানিস্তানের একটি জায়গায় আমেরিকান সেনাবাহিনী একটি লোককে খুঁজছে। সেখানে সার্জেন্ট তখন তাদের টিমের একটি মেয়েকে ডাকে
ওর নাম নেইল। তো সার্জেন্ট নেইলকে বলে যে ওই যে দূরের একটা বিল্ডিং দেখছো, ওটার ভেতরে বেশ কিছু মহিলা রয়েছে, তোমরা ভেতরে গিয়ে তাদের সাথে কথা বলে দেখো তো ক্রিমিনালদের ব্যাপারে কোনো ইনফরমেশন পাও কিনা। তো নির্দেশ পেয়ে তারা ভেতরে যায় এবং সেখানকার মহিলাগুলোকে একটি ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, এই পুরুষ লোকটিকে দেখেছেন কেউ? উত্তরে একজন মহিলা বলে, এখানে কোনো পুরুষ লোক নেই, আসলে মহিলাদের পেছনে লোকগুলো কেউ পুরুষ হতে পারে না। তার মানে মহিলাটি চালাকি করে ইঙ্গিত দিয়ে দিল যে তাদের ঘরে একটি লোক লুকিয়ে আছে। তো এরপর নেইল তার টিমকে নিয়ে স্ট্রাইক করতে শুরু করে এবং লোকটির গুলি লেগে যায়, কিন্তু অর্ডার ছিল তাকে জীবিত ধরার, তাই নেইল তাকে ফার্স্ট এইড দিতে থাকে, কিন্তু লোকটি উল্টো নেইলের গলা কেটে দেয় চাকু দিয়ে। এখান থেকে সিন শিফট হয় এবং পরের সিনে দেখা যায় অ্যান্ডি তার টিম নিয়ে একটা ট্রেনে করে কোথায় যেন যাচ্ছে। সবাই তখন ঘুমোচ্ছিল, হঠাৎ সবাই একসাথে জেগে ওঠে এবং সবাই বলে তারা একটা স্বপ্ন দেখেছে এবং তাদের কনভারসেশন শেষে বোঝা যায় সবাই একই স্বপ্ন দেখেছে। অ্যান্ডি তখন বলে, আমরা স্বপ্নে দেখলাম যে একজন সেনা সদস্য আফগানিস্তান মিশনে আছে এবং খুব বিপদে আছে। অ্যান্ডি তখন সবাইকে বলে, তোমরা ফ্রান্সে চলে যাও, ওখানে আমাদের গুপ্ত স্থানে রেস্ট করো, আর আমি যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটিকে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। এই বলে সে ট্রেন থেকে নেমে যায়। ওদিকে মিলিটারি বেজে তখন নেইলকে হসপিটালাইজড করা হয় এবং সেখানে একজন ডক্টর নেইলের ব্যাপারে অন্য একজন ডক্টরকে বলছিল, গতকাল তো নেইলের গলা কেটে দেওয়া হয়েছিল, কিন্তু আজকে তার গলায় কোনো চিহ্ন নেই। এটা শুনে ডক্টরটি চমকে যায় আর তার কাছে গিয়ে চেক করে দেখে আসলে তার গলায় কোনো ক্ষত তো দূরে থাক, কোনো দাগও নেই। এই ব্যাপারটা তাদের কাছে একটু অন্যরকম লাগে, মানে অ্যান্ডিদের মতো তারও ক্ষতস্থান অটোমেটিক রিকভার হয়ে যায়। যাই হোক, এখান থেকে সিন আবার শিফট হয় এবং পরের সিনে দেখা যায় একটি লোক একটা বড় সেমিনারে স্পিচ দিচ্ছে। সেই লেকচারের লোকটি বলে, আমার কোম্পানি এমন একটি বিষয়ে রিসার্চ করছে যেটাতে আমরা সফলতা পেলে পুরো দুনিয়ায় হইচই পড়ে যাবে। আমি যে বিষয়ের কথা বলছি সেটা হলো মানুষের বুড়ো হওয়া নিয়ে। আমরা যে ওষুধটি আবিষ্কার করতে চলেছি এই ওষুধটি মানুষকে বুড়ো হতে দেবে না, মানে মানুষের বডিতে থাকা সেলগুলোকে সব সময় উজ্জীবিত রাখবে। এতে করে মানুষের বয়স বাড়বে না এবং মানুষের আয়ু দ্বিগুণের থেকেও দ্বিগুণ হবে। তো সেমিনার শেষ করে সেই লোকটি যখন ফিরছিল তখন তার গাড়িতে আমরা কপলিকে দেখতে পাই। কপলি তখন তাকে সেই ভিডিও ফুটেজটি দেখায় যেটার জন্য অ্যান্ডির টিমের সাথে সে সুদানের রেস্কিউ নাটক করেছিল, আর কপলি এইসব করেছিল এই লোকটির কথাতেই। তো ভিডিও দেখার পর সেই লোকটি বলে, অতি জলদি এদের ডিএনএ স্যাম্পল চাই, যেমন করেই হোক এদের রক্ত, টিস্যু এইসব নিয়ে আসতে হবে। তখন কপলি বলে, এদের সাথে নাটক করার পর এদের কাছে যাওয়াই তো মৃত্যুকে আলিঙ্গন করার সমান। এটা শুনে লোকটি বলে, তুমি যাই বলো না কেন, যেভাবেই পারো এদেরকে আমার কাছে নিয়ে আসো। কপলি তখন একটু ভেবে লোকটিকে জানায় যে আমি বাকি সবাইকে আনতে না পারলেও একজনকে আনতে পারবো, যার খবর আমি আজকেই পেয়েছি। সে এখন আফগানিস্তানে আছে, মানে নেইলের কথা বলছিল আর কি। অর্থাৎ নেইলের গলা কাটার পর অটোমেটিক রিকভার হয়ে গেছে এই খবরটি কপলিও পেয়ে গেছে, যেহেতু সে মিলিটারি ইন্টেলিজেন্স। এদিকে বেজে তখন নেইল ব্যায়াম করছিল, তখন সেখানে একজন সেনা অফিসার এসে নেইলকে বলে, এইমাত্র অর্ডার এসেছে তোমার উন্নত চিকিৎসার জন্য জার্মানি পাঠানো হবে, তো তুমি এখন রেডি হও। নেইল তখন বলে, আমি তো এখন একদম সুস্থ। তখন অফিসারটি বলে, হেডকোয়ার্টারের অর্ডার। তো নেইল তখন সেই ব্যাপারটা নিয়ে ঘাবড়ে যায় এবং একটি জায়গায় বসে হেডফোন লাগিয়ে গান শুনতে শুরু করে। অ্যাকচুয়ালি সে বুঝতে পারছে না তার সাথে কেন এরকম করা হচ্ছে আর কেনই বা তাকে জার্মানি পাঠানো হচ্ছে। মূলত কিন্তু তাকে জার্মানি না, বরং ওষুধ কোম্পানির মালিকের কাছে পাঠানো হচ্ছে স্যাম্পল হিসেবে। যাই হোক, তখনই সেখানকার অ্যান্ডি চলে আসে এবং দুইটি সেনা অফিসারও সেখানে চলে আসে। তারা নেইলকে বলে, আমরা আপনাকে খুঁজছি, প্লেন রেডি, তো চলুন, আপনাকে এখন যেতে হবে। তখন অ্যান্ডি পেছন থেকে বেরিয়ে এসে তাদের দুজনকে পিটিয়ে বেহুশ করে দেয়, সেই সাথে নেইলকেও বেহুশ করে দেয়। তারপর সে তাকে গাড়ির ডিকিতে করে একটি জায়গায় রওনা দেয়, কিন্তু পথে নেইলের জ্ঞান ফিরে আসলে সে ডিকির ঢাকনা খুলে রাস্তায় লাফিয়ে পড়ে। অ্যান্ডি এটা টের পেয়ে গাড়ি থামায় এবং সরাসরি এসে তার মাথায় শুট করে দেয়। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে, অল্পক্ষণ পরেই নেইলের মাথায় সেই গুলির ক্ষতস্থান ভালো হয়ে যায়। নেইল এই ব্যাপারটাতে আশ্চর্য হয়ে যায় এবং অ্যান্ডিকে বলে, এটা হতেই পারে না, এটা নিশ্চয়ই কোনো স্বপ্ন ছিল। এটা শুনে অ্যান্ডি বলে, তুমিও আমাদের মতোই একজন, এটা বুঝতে তোমার সময় লাগবে। তোমার মনে অনেক প্রশ্ন, জানি তো,
উত্তর পেতে চাইলে তুমি আমার সাথে গাড়িতে আসো। অ্যান্ডি তখন তাকে নিয়ে একটা প্লেনে ওঠে। নীল আবারও তাকে জিজ্ঞেস করে, আমায় কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? উত্তরে অ্যান্ডি বলে, প্যারিস। সেই প্লেনের বাইরে গিয়ে বুকারকে ফোন করে এবং জিজ্ঞেস করে, কপলিকে খুঁজে পেয়েছো? মানে সে মিলিটারি ইন্টেলিজেন্সকে খুঁজছে তারা। বুকার জানায়, না পাইনি। অ্যান্ডি তখন বুকারকে জানায়, আমাদের টিমের নতুন মেম্বার পেয়ে গেছি, মানে নেইলের কথা বলে আর কি। এরপর তাদের প্লেন টেক অফ করে এবং নেইল অ্যান্ডির কাছে জানতে চায়, আমার সাথে কেন এরকম হচ্ছে? উত্তরে অ্যান্ডি বলে, সেটা তো আমারও প্রশ্ন, কারণ আমিও জানি না আমার সাথে কেন এরকম হয়। মানে অটোমেটিক বডি সেল রিকভারের কথা বলছে আর কি। তো তারপরে অ্যান্ডি নেইলকে রেস্ট করতে বলে নিজে ঘুমিয়ে পড়ে, আর অ্যান্ডির ঘুমানোর সুযোগে নেইল তার হাত বেঁধে দেয়। কিছুক্ষণ পর অ্যান্ডির যখন ঘুম ভাঙে তখন দেখে তার হাত পা বাঁধা এবং নেইল তাকে গান পয়েন্ট করে রেখেছে। নেইল তখন অ্যান্ডিকে বলে, পাইলটকে বলো প্লেন ল্যান্ড করতে, কিন্তু অ্যান্ডি পাইলটকে উল্টো নিষেধ করে। ফলে নেইল পাইলটের দিকে পিস্তল তাক করে বলে, এখনই ল্যান্ড না করলে আমি তোমাকে গুলি করব। তখন অ্যান্ডি পাইলটকে ধমক দিয়ে বলে, তুমি যদি ভুলেও ল্যান্ড করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে গুলি করব। এরকম তর্কাতর্কিতে অ্যান্ডি রেগে গিয়ে রাশিয়ান ভাষায় পাইলটকে একটা গালি দিয়ে গুলি করে দেয় এবং সাথে সাথে পাইলট সেখানে মারা যায়। এই ঘটনা দেখে তো নেইল ঘাবড়ে যায় আর উত্তেজিত হয়ে অ্যান্ডিকে বলে, এটা কি করলে তুমি? এখন প্লেন কে চালাবে? তখন অ্যান্ডি বলে, আমি প্লেন চালাতে পারি, কিন্তু সেটা তো সম্ভব না, কারণ তুমি আমার হাত পা বেঁধে রেখেছ। উপায় না পেয়ে নেইল বাঁধন খুলে দেয় এবং অ্যান্ডি তখন বলে, তুমি রাশিয়ান ভাষা জানো না তাই না? নেইল বলে, কেন? উত্তরে অ্যান্ডি বলে, কারণ আমি ওটা গালি দেইনি, আমি রাশিয়ান ভাষায় তাকে বলেছি মরার নাটক করো। তখন পাইলট আবার প্লেন চালাতে শুরু করে এবং নেইল অ্যান্ডির সাথে মারামারি শুরু করে। মারামারির এক পর্যায়ে অ্যান্ডি নেইলকে থামিয়ে দিয়ে বলে, অনেক হয়েছে, তুমি আমার সাথে পারবে না যতই চেষ্টা করো, তো এবার চলো একটু গল্প করি। অ্যান্ডি তখন জিজ্ঞেস করে, তোমার পরিবারে কে কে আছে? নেইল তখন বলে যে আমি আমার মায়ের সাথে থাকতাম, আমার বাবা একজন সেনা সদস্য ছিল, একটা যুদ্ধে তিনি অনেক আগেই মারা গেছেন। তারপর সিন শিফট হয় এবং অ্যান্ডি তাকে নিয়ে প্যারিসে পুরনো চার্চে আসে, মানে এটাই তাদের গোপন আড্ডার জায়গা। তো এরপর তারা যখন রাতে খেতে বসে, নেইল তখন তাদের জিজ্ঞেস করে, তোমরা সবাই আমাকে একসাথে কেন স্বপ্ন দেখেছ? উত্তরে তারা বলে, আমাদের মতো মানুষদের খোঁজ আমরা স্বপ্নেই পাই, আর নতুন সাথী খুঁজে পেতে 100 বছরেরও বেশি সময় লেগে যায়। বুকার ছিল আমাদের টিমের সর্বশেষ সদস্য, যাকে আমরা খুঁজে পেয়েছি 1812 সালে। এবার তো নেইলের চোখ কপালে উঠে যায়, বলে, এই লোকের বয়স 200 বছর, বাবারে বাবা। তো এরপর তারা একে একে সবার বয়স বলে, কিন্তু অ্যান্ডি তার বয়স বলে না। অ্যান্ডিকে তারা বয়স জিজ্ঞেস করলে সে জানায়, আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই না। মানে অ্যান্ডি এখানকার সবার থেকে বয়সে বড়, মানে টিম লিডার যেহেতু। আসলে ব্যাপারটা হচ্ছে তারা যেহেতু অমর, তাই একটা বয়সে এসে তাদের চেহারার পরিবর্তন একেবারে থেমে গেছে। মানে সেই সেম চেহারাতেই ওরা 200, 300, 700, 500 বছর ধরে আছে। যাই হোক, এসব শুনে নেইল জিজ্ঞেস করে, আমরা কি তাহলে আসলেই অমর? অ্যান্ডি তখন বলে, প্রতিটি জীবিত জিনিসকেই মরতে হবে, আমরাও মরব, তবে আমাদের সেল রিকভার যতদিন কাজ করবে ততদিন অবধি আমরা অমর থাকব, কিন্তু সেল রিকভার বন্ধ হয়ে গেলে আমরা নিশ্চয়ই মরব এবং নিশ্চিত মৃত্যুই আমাদের হবে। তো তারপর যখন তারা রাতে ঘুমিয়ে পড়ে তখন নেইল একটা দুঃস্বপ্ন দেখে ভয়ে চিৎকার করে ওঠে। সবাই তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন নেইল বলে যে আমি স্বপ্নে দেখেছি একটি মেয়েকে লোহার বাক্সে করে আটকে সাগরে ফেলে দেয়া হচ্ছে। তখন তারা নেইলকে শান্ত করে বলে, তুমি যাকে স্বপ্নে দেখেছো তার নাম কুইনি, সেও আমাদের মধ্যে একজন ছিল। সে ছিল আমাদের প্রথম অমর যোদ্ধা, যাকে অ্যান্ডি প্রথম পেয়েছিল আমাদের টিমে। আমরা এসেছি আরো অনেক পরে। অ্যান্ডি আর কুইনি একসাথে শত শত বছর কাটিয়েছে, হাজারো যুদ্ধ লড়েছে। কুইনি খুব বড় যোদ্ধা ছিল। ওরা দুজনে তখন পৃথিবী জুড়ে সব নির্দোষ বন্দীদের মুক্ত করছিল। বিনিময়ে তারা পেয়েছিল জাদুকরি ডাইনির অপবাদ, ফলে তাদেরকে বন্দী করা হয়। প্রথমত তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মারার চেষ্টা করা হয়, কিন্তু তাতেও কোনো কাজ হয় না, তারা তো মরে না। তারপর তারা বিফল হয়ে তাদেরকে নানানভাবে মারার চেষ্টা করে, কিন্তু কোনো বুদ্ধিতেই কাজ হয় না। উপায় না পেয়ে কুইনিকে লোহার বাক্সে বন্দি করে তারা সাগরের পানিতে ডুবিয়ে দেয়, কিন্তু অ্যান্ডি কিছুই করতে পারে না। অ্যান্ডি সেখান থেকে বেঁচে পালাতে সক্ষম হয়, আর আমরা গত 500 বছর ধরে কুইনিকে খুঁজছি।
কিন্তু কেউই বলতে পারে না তাকে জাহাজ থেকে কোথায় ফেলে দেয়া হয়েছে। যাই হোক, যখন আমরা এইসব গল্প করছি তখন নেইল একদম ইমোশনাল হয়ে বাইরে এসে কাঁদতে শুরু করে, আর তার পেছন পেছন অ্যান্ডিও সেখানে এসে তাকে সান্ত্বনা দিতে থাকে। আর ওদিকে তখন শত্রুরা তাদের আড্ডার জায়গায় ঢুকে পড়ে এবং বুকারের পেটে বোম ব্লাস্ট করে তার নাড়ি ভুঁড়ি বের করে দেয়। অ্যান্ডি শব্দ পেয়ে সেখানে দৌড়ে গিয়ে বুকারকে সেন্সলেস অবস্থায় দেখতে পেয়ে তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টার পরও বুকারের জ্ঞান ফেরে না। তখন অ্যান্ডি কাঁদতে শুরু করে। ঠিক তখনই বুকারের জ্ঞান ফেরে। তখন অ্যান্ডি নেইলকে বুকারের কাছে রেখে এনিমিদের মোকাবেলা করতে যায় এবং দারুণ একটা গানের পাশাপাশি ফাইটিং চলতে থাকে। পার্সোনালি বলতে গেলে এই মুভির গানের লিরিকগুলো দারুণ। এনিওয়ে, এক পর্যায়ে কপলির টিম জো আর নিকিকে উঠিয়ে নিয়ে যায় এবং কপলি তাদেরকে প্লেনে উঠিয়ে সেই ওষুধ কোম্পানির মালিকের কাছে নিয়ে যায়, মানে স্যাম্পল কালেকশনের জন্য নিয়ে যায় আর কি। এদিকে অ্যান্ডি তখন বাকি সবাইকে নিয়ে গাড়িতে করে একটি পুরনো জঙ্গলে যায় এবং সেই জঙ্গলের ভেতরে থাকা একটি গোপন গুহায় আশ্রয় নেয়। তখন তারা সবাই অ্যান্ডিকে জিজ্ঞেস করে, এই গুহার কথা তুমি জানলে কেমন করে? অ্যান্ডি তখন বলে, এই গুহাটা আমি আবিষ্কার করি 1150 সালে একটা যুদ্ধের সময়। সেই সময় আমার জিনিসপত্র আমি এখানে এনে লুকিয়ে রাখতাম এবং মাঝে মাঝে শেল্টার হিসেবে এটাকে ইউজ করতাম। সে আরও বলে, এখন এইসব কথা বাদ দিয়ে কপলিকে খুঁজতে হবে। জানি না জো আর নিকিকে নিয়ে তারা কি করছে। পরের সিনে দেখা যায় কপলি জো আর নিকিকে সেই ওষুধ কোম্পানির মালিকের ল্যাবে নিয়ে আসে এবং তিনি তাদের উদ্দেশ্য করে বলে, আমি ভিডিও ক্লিপে দেখেছি তোমাদের আশ্চর্য ক্ষমতা, কিন্তু এই এআই এর যুগে আমি ভিডিওগুলো বিশ্বাস করতে চাই না। এটা বলতে বলতে সে নিকির দেহে চাকু দিয়ে এলোপাথারি আঘাত করতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই তার সব ক্ষত মুছে যায়। তো তারপর তারা জো এবং নিককে অজ্ঞান করে ল্যাবে নিয়ে যায়। তবে কপলির এই ব্যাপারটা খারাপ লাগে। সে বলে, মিস্টার ম্যারিক, আমি আপনাকে যতটুকু হেল্প করেছি এটা শুধুমাত্র বিজ্ঞানের উন্নতির জন্য, আপনার পার্সোনাল প্রফিটের জন্য নয়। সো তাদের ওপর জুলুম করা বন্ধ করবেন। মূলত কপলিকে আমরা ভিলেন হিসেবে ভাবছি, কিন্তু ব্যাপারটা মনে হয় ঠিক সেই রকম না। যাই হোক, মুভি একটু এগুলে মনে হয় বিষয়টা ক্লিয়ার হবে। তো এদিকে গুহায় অ্যান্ডি আর বুকার তখন ল্যাপটপ বের করে কপলির লোকেশন খুঁজতে থাকে। হঠাৎ অ্যান্ডি তখন ঘাড়ে একটু পেইন ফিল করে, তাই সেখানে হাত রেখে দেখে সেখান থেকে রক্ত পড়ছে। মারপিটের সময় হয়তো সেখানে চোট লেগেছিল, কিন্তু এই রক্ত পড়া দেখে অ্যান্ডি তো আশ্চর্য হয়ে যায়, কারণ এরকম হওয়ার কথাই না। তার ক্ষত এতক্ষণে মিশে যাওয়ার কথা। অ্যান্ডি তখন বুঝতে পারে যে তার সময় শেষ, মানে তার বডি সেল রিকভার করা বন্ধ করে দিয়েছে। এরপর সে কাউকে কিছু না বলে সেই গুহা থেকে বেরিয়ে চুপি চুপি একটি মেডিকেল স্টোরে যায় এবং কিছু অ্যান্টিসেপটিক আর ব্যান্ডেজ কেনে। সেখানকার শপকিপারকে জিজ্ঞেস করে, এখানে বাথরুম আছে? তখন শপকিপার তাকে বলে, না, বাথরুম নেই, তবে রেস্টরুম আছে। সে আরও বলে, আমি কি আপনার হেল্প করতে পারি? মানে শপকিপারটি অ্যান্ডিকে অনেক আপসেট দেখে বুঝতে পারে ইনি হয়তো কোনো বিপদে পড়েছেন। যাই হোক, সে তখন অ্যান্ডিকে ড্রেসিং এবং ব্যান্ডেজ করে দেয়। তখন অ্যান্ডি উনাকে জিজ্ঞেস করে, আমার কিভাবে এরকম হলো জিজ্ঞেস করবেন না। উত্তরে মেয়েটি বলে, কি দরকার সেসব জিজ্ঞেস করার? আপনি বিপদে পড়েছেন, আমি আপনাকে হেল্প করছি, এটাই কি যথেষ্ট না? আজকে আমি আপনার উপকার করছি, কাল হয়তো আপনি অন্য কারোর উপকার করবেন। এর জন্য কি দরকার কারো পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করার? মেয়েটি একদম আমার টাইপ কথা বলেছে আর কি। আমরা বাঙালিরা হলাম একটু আতেল টাইপের, মানে কারোর একটু উপকার করলে তার নাড়ি ভুড়ি জানার চেষ্টা করি। পরদিন কোনো চায়ের দোকানে বসে নিজের ঢোল নিজেই পেটাতে শুরু করি, মানে আমি কালকে অমুককে হেল্প করেছি, উনি অমুক করে, উনি অমুক পেশার লোক, বাড়ি অমুকখানে, মানে এগুলা বলা আর কি। তো যাই হোক, অ্যান্ডি সেখান থেকে গুহায় ফিরে আসে। ওদিকে ল্যাবে জো আর নিকিকে টেস্টিং চলে। তখন কপলি সেখানে গিয়ে ম্যারিককে, মানে সেই ওষুধ কোম্পানির মালিককে জিজ্ঞেস করে, এই টেস্ট শেষ হতে কতদিন সময় লাগবে? উত্তরে ম্যারিক বলে, ধরে নাও এই টেস্ট কখনোই শেষ হবে না, কেননা আমি যদি তাদের স্যাম্পল কালেক্ট করে ওষুধ আবিষ্কার করতে ব্যর্থ হই তবে তাদের আমি কখনোই ছেড়ে দেব না, কেননা তাদেরকে যদি আমি ছেড়ে দেই আমার যে কম্পিটিটর কোম্পানিগুলো আছে তারা তাদের ওপর নতুন করে টেস্ট করবে, এক্সপেরিমেন্ট করবে এবং তারা হয়তো কেউ না কেউ ওষুধটা আবিষ্কার করতে সক্ষম হবে। তো তারা যখন সফলতা পাবে তখন আমি পাবো বঞ্চনা। তাই আমি জেনে শুনে কখনো বঞ্চনা পেতে চাইব না।
আমি যদি অসফল হই তাহলে তাদেরকে আটকে রাখবো কোনো অন্ধকার বাংকারে আজীবনের জন্য। পরের সিনে আমরা দেখতে পাই অ্যান্ডিরা কপলির লোকেশন ট্রেস করে ফেলেছে এবং কপলির বাসায় চলে এসেছে, আর কপলিকে গান পয়েন্ট করে জিজ্ঞেস করে জো আর নিকি কই। ঠিক তখনই একটা অবাক করা ঘটনা ঘটে। দেখা যায় বুকার পেছন থেকে অ্যান্ডিকে গুলি করে আর তার হাত পা বেঁধে দেয়। তখন কপলি বলে, আমার বউ মরার পর আমি তোমাদের ওপর অনেক রিসার্চ করি এবং জানতে পারি তোমরা শত শত বছর ধরে পৃথিবীর উপকার করে আসছো। কপলি যখন এসব কথা বলছিল অ্যান্ডি কাঁপতে থাকে এবং বুকারকে বলে, তুমি আমাকে ধোঁকা দিয়ে কপলির সাথে হাত মেলাবে, এটা আমি কখনোই ভাবিনি। তখন বুকার বলে, দেখো অ্যান্ডি, আমরা তো শত শত বছর ধরে মানবজাতির উপকার করে আসছি, আর কপলিরা যা করছে সেটাও তো মানুষের উপকারের জন্যই করছে। মানে তারা যদি আমাদের ডিএনএ এবং প্লাজমা দিয়ে ওষুধ আবিষ্কার করে মানুষের আয়ু বাড়াতে পারে তাহলে ক্ষতি কি? এখানেও তো মানুষের উপকারই হচ্ছে। আসলে অ্যান্ডিরা কিন্তু এখনও কপলিকেই মেইন লোক হিসেবে মনে করছে এইসবের জন্য, কিন্তু নাটের গুরু যে মারিক তারা এখনও তা জানে না। বাই দ্য ওয়ে, বুকার যখন অ্যান্ডিকে এইসব বোঝাচ্ছিল তখন সে খেয়াল করে অ্যান্ডির গুলি লাগার জায়গা দিয়ে তখনও রক্ত বেরোচ্ছে। মানে বুকার তো আর জানে না যে অ্যান্ডির বডি সেল গত রাত থেকেই কাজ করা বন্ধ করে দিয়েছে। জানলে হয়তো সে কখনোই গুলি করত না। আসলে সে অ্যান্ডিকে মূলত গুলি করেছে তাকে কিছু সময়ের জন্য থামিয়ে রেখে কপলির ব্যাপারটা বুঝিয়ে বলার জন্য। না হলে তো অ্যান্ডির যে রাগ এতক্ষণে কপলিকে পিটিয়ে একেবারে তক্তা বানিয়ে ফেলতো। যাই হোক, অ্যান্ডি যখন বুকারকে বলে যে গত রাত থেকে তার বডি সেল কাজ করা বন্ধ করে দিয়েছে, তখন বুকার কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে কপলিকে বলে তাড়াতাড়ি তাকে হসপিটালাইজড করতে। তো তারা যখন তাকে হসপিটালে নেয়ার জন্য ওঠানো শুরু করে তখনই সেখানে ভিলেন ম্যারিক চলে আসে আর তাদের সবাইকে ল্যাবে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। কপলি তখন ম্যারিককে বলে, তোমার সাথে আমার এই রকম ডিল হয়নি। আমার স্ত্রী অকালে মারা গেছে বলে আমি মানুষের আয়ু বাড়ানোর ওষুধের গবেষণায় তোমাকে হেল্প করেছি, যাতে করে আর কেউ আমার মতো অকালে ভালোবাসার মানুষকে না হারায়। আর তুমি সেই মানুষকে মেরেই মানুষের উপকার করতে যাচ্ছ, এটা তো আমি কিছুতেই হতে দেব না। কিন্তু তখনই কপলির মাথায় একটি বাড়ি দিয়ে কপলিকে অজ্ঞান করে বুকার আর অ্যান্ডিকে ধরে ল্যাবে নিয়ে যাওয়া হয়। তো পরের সিনে দেখা যায় নেইল কপলির বাড়ি আসে আর তাকে গান পয়েন্ট করে জিজ্ঞেস করে বাকি সবাই কোথায়। তো এখানে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে নেইল কোথায় ছিল আর এখানেই বা কি করে এলো। ব্যাপারটা হচ্ছে নেইলকে মূলত প্ল্যান করেই এখানে আনা হয়নি। অ্যান্ডি নেইলকে বলে এসেছিল যে যদি এই সময়ের মধ্যে আমরা কপলির বাড়ি থেকে ফিরে না আসি তাহলে ব্যাকআপ সাপোর্ট হিসেবে তুমি সেখানে যাবে। যাই হোক, কপলি তখন নেইলকে বলে যে ওরা আমার এখানে নেই, তবে কোথায় আছে সেটা আমি জানি আর আমি তাদের হেল্প করতে চাই। তো তারপর তারা দুজনে ম্যারিকের ল্যাবে যায় এবং মুভির শেষ মারামারি শুরু হয়। যাই হোক, মারামারি চলতে থাকুক, এই ফাঁকে আমি আপনাদের একটা মানবিক আবদার করি। আবদারটি হলো, আপনারা যদি কেউ আপনাদের পছন্দের দু একটা মুভির স্ক্রিপ্ট করে পাঠান তাহলে এই মুহূর্তে আমাদের খুব উপকার হয় আর কি। যাই হোক, মুভি শেষে মেরিককে মারার দৃশ্যটা একদম জোশ ছিল। মানে নেইল মেরিককে নিয়ে একদম 7 তলা থেকে নিচে লাফ দেয় এবং এতে মেরিক মরে যায়। আর যেহেতু নেইল অমর তাই নেইলের কিচ্ছু হয় না। যাই হোক, তারা সবাই মিলে আবার আগের মতো মিলেমিশে দিন কাটাতে থাকে। আর এরই মাধ্যমে আমার পছন্দের তালিকায় থাকা অন্যতম এই মুভিটি শেষ হয়। তো ভালো থাকবেন সবাই এবং মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন, বিশেষ করে যারা আপনার ওপর নির্ভরশীল আর কি।